কি কইলা নাই ভাই? আচ্ছা, তো ইউনিট 4-এ আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক অডিয়েন্স টার্গেটিং অ্যান্ড রিমার্কেটিং। কি বললেন? কি জানি যে বললেন? সবাই একটু সাইলেন্ট থাকি আর অ্যাটেন্টিভ থাকি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা কাস্টম অডিয়েন্স কিভাবে সেট আপ করে সেটা দেখেছিলাম। কোল্ড অডিয়েন্স কি বা সেভ অডিয়েন্সটা কি এটা জেনেছিলাম। আমরা অডিয়েন্স ক্রিয়েট করাও শিখেছিলাম। লুকে লাইক অডিয়েন্সটা কি এটা আমরা জানি না। কাস্টমার লিস্ট কিভাবে আপলোড করতে হয় সেটাও আমরা জানি না। আর স্পেশাল অডিয়েন্স কিভাবে সেট আপ করবো সেটাও আমরা জানি না। তো আজকে হচ্ছে আমরা এই জিনিসগুলো কভার করব, কিভাবে মূলত লোকে লাইক অডিয়েন্স সেট আপ করতে হয় সেগুলো হচ্ছে আমরা আজকে জানবো। তার আগে আমি আরেকটু রিক্যাপ করতে চাই কাস্টম অডিয়েন্সটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো দেখেন, আমরা গত ক্লাসে কয়েকটা অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, তাই না? কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা আসলে কি, ছোট করে যদি বলি, যে অডিয়েন্সটা অলরেডি আপনার ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে ভিজিট করে গেছে, মানে আপনাকে চিনে বা আপনার ব্র্যান্ডকে চিনে, সেই সব মানুষরাই হবে কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স। তো এখানে আমি বলতেছি যে ভিডিও আছে আমাদের একটা একটা ভিডিও অ্যাটলিস্ট 50% মানুষ ভিউ করছে। তো ওই মানুষজনকে আমি হচ্ছে রিটার্গেট করে একটা কাস্টম অডিয়েন্স বানাবো। তো দেখেন, ভিডিও বি মানে একটা ভিডিও আমি নিয়েছি এখানে, আর অ্যাটলিস্ট 50% ভিউ। তো ভিডিওর 50% দেখেছে এমন লোকজন আছে হচ্ছে 1500 সাইজে। দেখেন, অডিয়েন্স সাইজটা হচ্ছে 1500, তো 1500 জন মানুষ কাস্টম অডিয়েন্সের লিস্টে আছে। এই 1500 জন মানুষকে যদি আমি টার্গেট করি স্পেসিফিক্যালি, এবং তাদের যদি আমি একটা অফার দিই যে আহ, এত% ডিসকাউন্ট কিংবা হচ্ছে ফ্রি শিপিং, এটা খুবই লিমিটেড টাইমের জন্য, তারা কিন্তু এটা অ্যাকশন নেবে। সে সে কিনবে কি কিনবে না সেটা এই কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। তো এটা হলো ম্যাটার সোর্স, যেটা কিনা ভিডিও, তাই না? এরকম সোর্স কিন্তু আরো অনেকগুলো আমরা দেখেছিলাম। ওয়েবসাইট ভিজিটর ছিল, তারপরে ফেসবুক পেজ এঙ্গেজমেন্ট ছিল। তো দেখেন, ক্রিয়েট অডিয়েন্সে যখন আমি ক্লিক করি, আবার কাস্টম অডিয়েন্স, এখানে সোর্সগুলো আমরা আবার দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও, লিড ফর্ম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, শপিং অন ফেসবুক লিস্টিং। তো আমরা এখন একটা আরেকটা সোর্স দেখব, সেটা হচ্ছে কাস্টমার লিস্ট। এই কাজটা অনেক করেছি আমি এর আগে অনেক ক্লায়েন্টের জন্য। দেখা গেছে যে শর্ট টার্ম একটা প্রজেক্টের জন্য সে এই কাজটাই শুধু করাইছে। সেটা কিভাবে করে এখন আমরা চলেন দেখি। কাস্টমার লিস্ট, তো দেখেন এখানে বলতেছে যে প্রিপেয়ার ইওর কাস্টমার লিস্ট। দেখেন এখানে একটা কোশ্চেন করছে যে ডু ইউ হ্যাভ কাস্টমার্স লিস্ট ইন ক্যালিফোর্নিয়া? ইউ ক্যান নাও টেল আস টু লিমিট the data use of a customer in California. To do this, add data processing option to your customer list. তো দেখেন এখানে বলতেছে যে আমরা কাস্টমার লিস্টটা আসলে কিভাবে প্রিপেয়ার করব। আর আপনার যদি ক্যালিফোর্নিয়াতে কোনো কাস্টমার লিস্ট থাকে, ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার যে স্টেট, সেই স্টেটের কোন যদি ডেটা থাকে, সেটা আপনি হচ্ছে কিভাবে এখানে অ্যাড করবেন। এটা জাস্ট একটা কোশ্চেন করছে, স্যাম্পল একটা কোশ্চেন। তো তো a customer list is a CSV or TXT file of information about your customer. Information like name, email, তারপর হচ্ছে আর কল্ড আইডেন্টিফায়ার। দেখছেন, নাম এবং হচ্ছে ইমেইলটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তো উই ইউজ আইডেন্টিফায়ার টু ম্যাচ ইউর কাস্টমার্স টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজার।
এই যে আপনার কাস্টমার লিস্টে থাকতেছে হচ্ছে ইমেইল, একটা নাম, ফোন নাম্বার থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, কত টাকা স্পেন্ড করছে পূর্বে, বা সে সাবস্ক্রাইব করছে কিনা, এগুলো অনেক অপশন থাকতে পারে। ঠিক আছে, এই যে নিচে আসলে আমরা দেখতে পাবো। তো বাট আইডেন্টিফায়ার বলতে কি বোঝাইতেছে? আইডেন্টিফায়ারটা হচ্ছে নেম এবং হচ্ছে ইমেইল। ইমেইলটা দেখে ফেসবুক বুঝতে পারে যে এটা আসলে ফেসবুক, এই ইমেইলটা দিয়ে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিনা। আর নাম যেটা, সেটা দিয়ে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টে এই নাম নাম অনুযায়ী কোনো অ্যাকাউন্ট আছে নাকি ফেসবুকে, সেটা হচ্ছে ফেসবুক আইডেন্টিফাই করে এই দুইটা জিনিসের মাধ্যমে। তো ফেসবুক ইউজার হতে হলে যে ইমেইলটা কাস্টমার প্রোভাইড করতেছে সেই ইমেইলটা যেন ফেসবুকের সাথে মিল থাকে। মানে আপনি ধরেন যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, আপনার তো ইমেইলটা লাগে, তাই না? ইমেইলটা ইনপুট দিতে হয়, তারপর একটা অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা, এখানে বলতেছে যে বিফোর দ্য লিস্ট ইজ সেন্ট টু আস টু ক্রিয়েট ইউর অডিয়েন্স, ইউর লিস্ট অফ আইডেন্টিফায়ার্স গেটস হ্যাশড ইনটু র্যান্ডমাইজ কোড। তো আমরা দেখি যে একটা সিএসভি ফাইল, মানে একটা এক্সেল শিট, এই এক্সেল শিটে কাস্টমার ডেটাটা আমরা খুব ট্রান্সপারেন্ট হিসেবে দেখতে পাই, খুব স্বচ্ছভাবে দেখতে পাই যে তাদের ইমেইল এটা, তাদের ইমেইল ওইটা, তাদের নামটা হচ্ছে অমক, এরকম আমরা খুব সহজে দেখতে পাই। কিন্তু আমরা যখন এই ডেটাগুলা ফেসবুককে পাঠাই, ফেসবুক সেটা কিভাবে পায় দেখেন, হ্যাশড ইনটু র্যান্ডমাইজ কোড। ফেসবুক কিন্তু সেটা মানে এক্সাক্ট নেম অথবা ইমেইল, এই দুইটা অপশন কিন্তু পায় না। তারা হচ্ছে হ্যাশড ইনটু র্যান্ডমাইজ কোড, মানে হচ্ছে এই নামটা চেঞ্জ হয়ে একটা কোডে পরিণত হয়, যেটা কিনা ফেসবুকের কাছে যায়। ইমেইলটা একটা কোডে পরিণত হয়, সেটা 1 2 3 4 5 এরকম কোড হইতে পারে, কিংবা হচ্ছে ABCD 1 2 3 4 এই টাইপের কোড হইতে পারে। মানে একটা কোড যেটা কিনা ফেসবুক আইডেন্টিফাই করে যে এটা আসলে এই অ্যাকাউন্ট। বুঝছেন? তো এটা সে ক্লিয়ারিফাই করে দিছে। কারণ আপনারা জানেন যে ডেটা নিয়ে কত বিজনেস হয়। তো ফেসবুক এই জায়গায় ক্লিয়ার করে দিচ্ছে যে তারা কোনো ধরনের ডেটা সরাসরি দেখে না, কিংবা সরাসরি কোনোভাবে ইউজ করে না। তারা র্যান্ডমাইজ কোড বানিয়ে বানিয়ে নেয় হ্যাশ করে। তো যাতে করে তাদের এমপ্লয়ি বা তাদের যে টিম, সেই টিম মেম্বার কিংবা হচ্ছে তাদের যে এমপ্লয়িরা, তারা যেন এই ধরনের কনফিডেন্সিয়াল ডেটাগুলা দেখতে না পায়। এই জন্য সেগুলোকে হচ্ছে বিভিন্ন কোডে কনভার্ট করে তাদের কাছে দেওয়া হয়। তারপর সেটা রিভিউ হয়, রিভিউ হওয়ার পরে হচ্ছে আমাদের একটা কাস্টমার লিস্ট ওপেন করে দেয় এখানে। তো এখানে বলতেছে যে ইম্পোর্ট ফ্রম মেইল চিম। মেইল চিম এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য কাজ করা হয়। তো ধরেন ইমেইল অটোমেশন, ইমেইল ক্যাম্পেইন, ইমেইল ফ্লো, এইগুলো তৈরি করতে হচ্ছে আহ, একটা ইমেইল মার্কেটিং এর প্ল্যাটফর্ম প্রয়োজন। যেমন আমরা ফেসবুক মার্কেটিং করতেছি হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে, তো ইমেইল মার্কেটিংটা করা হয় ওই মেইল চিম্পের মতো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা ইমেইল মার্কেটিং করতে পারি। তো এনে বলতেছে যে ইম্পোর্ট ফ্রম মেইল চিম্প। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন মেইল চিম্পে হচ্ছে আমাদের লগ ইন করতে বলতেছে। তো আমাদের মেইল চিম অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা এটা স্কিপ করব। বাট লগ ইন করা হলে দেখবেন যে কাস্টমার লিস্টটা সিলেক্ট করতে বলবে। মেইল চিম্পে কিন্তু বড় রকমের একটা কাস্টমার লিস্ট থাকে। সেই বিজনেস অনুযায়ী আবার ভ্যারি করে এটা। ধরেন একটা বিজনেসে 1,000-এর বেশি কাস্টমার লিস্ট নাই। আবার আরো কিছু বিজনেস আছে যাদের কিনা লাখ লাখ কাস্টমার লিস্ট আছে। তো ওই হিসেবে ভ্যারি করে। তো বাট মেইলচিম্প যখন আপনি কানেক্ট করবেন, আপনার ইম্পোর্টের অপশন আসবে যে ইম্পোর্ট দিস কাস্টমার লিস্ট এই টাইপের। তো এটা জাস্ট ক্লিক করে কানেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে মেইল মেইল বা ইমেইল বা নেম, ফোন নাম্বার, এগুলো সব ডেটা সিঙ্ক হয়ে যাবে এই অডিয়েন্স ক্রিয়েশন অপশনে। আচ্ছা, কাস্টমার লিস্টে আবার যাই। দেখেন এখন বলতেছে যে আপনার মেইল চিপ নাই, কিংবা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই ইমেল মার্কেটিং এর জন্য, আপনি হচ্ছে এটা একটা এজেন্সি দিয়ে করান। সেই ক্ষেত্রে আপনি এজেন্সিকে
বা আপনার যে ফাইল যেটা আছে, কাস্টমার একটা লিস্ট আছে, সেটা কি বলছিলাম যে সিএসভি ফাইল। ওই যে এক্সেল শিট দেখছেন না, মাইক্রোসফট এক্সেল শিট, ওই এক্সেল শিটের একটা ভার্সন আছে যে সিএসভি। ওই সিএসভি ফাইলে এটাকে আপলোড করতে হয়। সো আমাদের একটা সিএসভি ফাইল নিতে হবে। তো ওই সিএসভি ফাইলে আমরা কিভাবে ডেটাগুলোকে হচ্ছে অর্গানাইজ করব, কিভাবে হচ্ছে আমরা ডেটাগুলোকে সুশৃঙ্খলভাবে সাজাবো, সেটার একটা টেমপ্লেট দিচ্ছে এখানে। দেখেন, ডাউনলোড ফাইল টেমপ্লেট আমরা ডাউনলোড করলাম। এরপর হচ্ছে সিএসভি ফাইল দেখছেন, আমার সিএসভি ওপেন করা নাই, যার কারণে এটা এরকম হইতেছে। আমার মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা নাই এই পিসিতে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, একটা ফাইল পাবেন এই যে এখানে, আমি ডাউনলোড করে নিলাম। এটা আমি হচ্ছে আপলোড করে দিব আপনাদের গ্রুপে। তো এখান থেকে দেখে নিতে পারবেন। আর অবশ্যই আপনার যে পিসি সেটাতে হচ্ছে মাইক্রোসফট অফিসের যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, ওই অ্যাপসটা হচ্ছে, ওই সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। আচ্ছা, ফাইল টেমপ্লেটটা ডাউনলোড করলাম। এখানে ওরা হচ্ছে একটা ফরম্যাট দিয়ে দিছে বা একটা টেমপ্লেট দিয়ে দিছে, যে ওই টেমপ্লেটে আপনার হচ্ছে ডেটাগুলো কিভাবে আপনি আসলে ইমপ্লিমেন্ট করবেন সেটার একটা গাইডলাইন দিয়ে দিছে। আচ্ছা, এখন বলতেছে যে সি ফরম্যাটিং গাইডলাইন। এখানে যদি আমি ক্লিক করি, দেখব, দেখেন, হাউ টু ফরম্যাট এ কাস্টমার লিস্ট হোয়েন ক্রিয়েটিং এ কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স বানাতে হলে যে কাস্টমার লিস্ট ক্রিয়েট করতে হয়, সেটা কিভাবে আসলে ফরম্যাট করতে হয় সেটা আমরা দেখব। বিফোর ইউ বিগিন, এই যে দেখেন, বলতে পারছেন না সত্যি আপনি? কেউ কিছু বললেন? জি না স্যার। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে মেইন আইডেন্টিফায়ার, কিছু মেইন আইডেন্টিফায়ার আছে যেগুলো থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা অডিয়েন্সকে। আইডেন্টিফায়ার টাইপ একটা হচ্ছে ইমেইল, এটা হচ্ছে ফোন নাম্বার, আর এটা হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, এটা নর্মালি থাকে না। আর ফেসবুক অ্যাপ ইউজার আইডি, ফেসবুক পেজ ইউজার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপরে বলতেছে যে অ্যাডিশনাল আইডেন্টিফায়ার, অতিরিক্ত আইডেন্টিফায়ার গুলা কি কি। দেখেন, সিটি, কোন সিটিতে থাকে, স্টেট বা প্রভিন্স, তারপর হচ্ছে কান্ট্রি, ডেট অফ বার্থ, ইয়ার অফ ডেট, ইয়ার অফ বার্থ, তারপর হচ্ছে এজ, জিপ বা পোস্টাল কোড, জেন্ডার। তো বাকিগুলো আসলে প্রয়োজন নাই। এই যে দেখেন, যেগুলো আমরা অ্যাডিশনাল দেখলাম এগুলো কিন্তু মানে খুব কম পাওয়ারফুল এই আইডেন্টিফায়ার গুলা। বাট এই যে মেইন আইডেন্টিফায়ার যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মেইনলি পাওয়ারফুল। এগুলোই আসলে কাজ করতে হয় আমাদের। মেইনলি ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এই দুইটা লাগেই, প্লাস ইমেইলটা লাগেই। ফোন নাম্বার থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, ইমেইল আর আহ, যে নেম, এটা থাকলেই হয়। তো এখন দেখেন, ইমেইলের ক্ষেত্রে বলতেছে যে কলাম হেডার, কলাম হেডারে থাকবে হচ্ছে এরকম ইমেইল, ইমেইল লেখা থাকবে। হুম। আর ডেসক্রিপশন অ্যান্ড ফরম্যাটিং গাইডলাইন, দেখেন কি বলতেছে, উই অ্যাকসেপ্ট ইমেইল অ্যাড্রেসেস ইন আপ টু 3 separate column. Only one email can go to each cell. US and international formats are accepted. দেখেন এখানে বলতেছে যে এক্সাম্পল, দেখেন এই যে হটমেইল দিছে একটা, জিমেইল দিছে একটা, ইয়াহু দিছে একটা। তো এই ইমেইল গুলা হচ্ছে ইমেইলের কলামে থাকবে। আর এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার দেখেন কি বলতেছে, ফোন নাম্বার মাস্ট ইনক্লুড এ কান্ট্রি কোড টু বি ইউজড ফর ম্যাচিং। কান্ট্রি কোড কোনটা? যেমন ইউএস এর নাম্বার হচ্ছে এইটুকু, আর কান্ট্রি কোডটা হচ্ছে +1। এখানে যে প্লাস নাই, বাট ওয়ান আছে, এই ওয়ান দিলেও হবে। এটা হচ্ছে কান্ট্রি কোড। এটার ক্ষেত্রে হচ্ছে সেম, কানাডার কান্ট্রি কোডটা হচ্ছে 1। আবার এটা হচ্ছে সম্ভবত ইউকের,
+44 এটা আমরা দেখি। আমরা যদি না জানি যে এটা আসলে কোন কান্ট্রির হচ্ছে কোডটা, এই যে +44, হ্যাঁ, আমরা কি করব? যদি না জানি সেই ক্ষেত্রে +44 কপি করব, কপি করে গুগলে সার্চ করব +44 উইচ কান্ট্রি কোড, সার্চ করেন, দেখেন দ্য ইউকেস কান্ট্রি কোড ইজ +44, দেখছেন? এভাবে হচ্ছে আপনারা জানার চেষ্টা করবেন যখন একটা জিনিস না বুঝবেন। এটা প্রয়োজন হয় অনেক সময়। তো মোবাইল অ্যাডভার্টাইজার আইডি, এটা আসলে ডেটা যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন এভাবে। এই যে এরকম ডেটা থাকবে আইডি গুলা। আবার ফেসবুক অ্যাপ ইউজার আইডি এই যে এরকম থাকবে। পেজ ইউজার আইডিও একটা নাম্বার থাকবে, ইউনিক নাম্বার। আর ফার্স্ট নেম লাস্ট নেম এটা তো জানেন, যেমন আমার নাম হচ্ছে মোহিত হোসাইন, সেই ক্ষেত্রে ফার্স্ট নেম হচ্ছে মোহিত আর লাস্ট নেম হবে হচ্ছে হোসাইন। তো এইভাবে হচ্ছে ফরম্যাটিং করতে হয় নর্মালি। আর সিটি স্টেট এটা তো আপনারা জানেন, সিটি হচ্ছে যেমন আমি জামালপুরে থাকি, সেই ক্ষেত্রে জামালপুর। আর স্টেট হবে কি ময়মনসিংহ, আর কান্ট্রি হবে বাংলাদেশ। ডেট অফ বার্থ যে ফরম্যাটগুলো দেওয়া আছে এটা একটু ফলো করবেন, যেমন মান্থ, ডেট, ডে, তারপর হচ্ছে ইয়ার, মান্থ, ডে, ইয়ার। এটা এখানে মাঝখানে দেখেন কি ইউজ করতেছে, স্ল্যাশ, তারপর হচ্ছে হাইফেন, তারপর হচ্ছে ইয়ার, মান্থ, ডে। তো এইভাবে হচ্ছে ফরম্যাটিং করে নিতে হবে। এটা গাইডলাইন, জাস্ট এটা যখন আপনারা ফার্স্ট করবেন দু একবার গাইডলাইন দেখে দেখে করবেন, আর নেক্সট টাইম নিজেরা এমনিতেই পারবেন। দেখেন এজ, এজ জিনিসটা অনেক বেশি সেনসিটিভ, এটা যদি ভুল হয় তাহলে আবার সমস্যা। তো এজ বা ডেট অফ বার্থ এই জিনিসগুলো হচ্ছে সেনসিটিভ, এগুলো না দেওয়াই বেটার। বাট অ্যাডিশনাল যখন আপনার মেইন আইডেন্টিফায়ার থাকবে না, তখন অ্যাডিশনাল আইডেন্টিফায়ার হচ্ছে ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন যখন আপনারা কাজ করবেন, এই জিনিসগুলো হচ্ছে পড়ে নেবেন। ওকে, আর তাহলে আমরা একটা ফরম্যাটিং গাইডলাইন পেলাম। তো এখানে দেখেন কি বলতেছে যে ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান মেইন আইডেন্টিফায়ার। মেইন আইডেন্টিফায়ারটা তো আমরা জানলাম, তাই না? তো এখানে মেইন আইডেন্টিফায়ার আমি কি বলছিলাম যে ইমেল যদি থাকে ইমেলটা দিবেন, ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বারটা দিবেন। দুইটার একটাও যদি না থাকে তাহলে হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিবেন, তাহলে হবে। আর যদি দেখেন যে ফোন নাম্বারটা নাই শুধু, বাট ইমেইল আর ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন হইতে পারে যে এই কাস্টমার লিস্টটা আসলে আমি কোথায় পাবো, বা কিভাবে আমি হচ্ছে সেট আপ করবো। তো এটার জন্য চিন্তার কোনো কারণ নাই। কাস্টমার লিস্ট মানে কি? একটা ওয়েবসাইটে যারা যারা এর আগে সাইন আপ করছে বা সাবস্ক্রাইব করছে কিংবা হচ্ছে কোনো কিছু পারচেস করছে তাদের ইনফরমেশন দিয়ে, সেই যে ডেটাটা, এই ডেটাটা হচ্ছে এক্সিস্টিং ডেটা একটা ওয়েবসাইটে। তো আপনার কোনো ক্লায়েন্ট কখনো যদি এই ধরনের কাজ দেয়, তাহলে তার কাছ থেকে সেই কাস্টমার লিস্টটা আপনি আগে নিয়ে নেবেন। সেটা যতটুকুই হোক, যতগুলা কাস্টমারই হোক, ক্লায়েন্ট থেকে সেই কাস্টমার লিস্টটা হচ্ছে নিয়ে নেবেন। নিয়ে বলবেন যে তোমার কাস্টমার লিস্টটা দাও, আমি হচ্ছে এটা সেট আপ করে দিব। তো ওই ডেটার যে লিস্টটা, ওইখান থেকে হচ্ছে এগুলো আইডেন্টিফাই করে আপনারা সেট আপ করবেন। এই যে মোর আইডেন্টিফায়ার বা অ্যাডিশনাল আইডেন্টিফায়ার যেগুলো আমি বললাম, এগুলা। আর এরপরেও যদি হচ্ছে আপনি আরো ফিল্টার করতে চান, যে আমি আসলে চাই যে
একটা কাস্টমার আসলে কতগুলা পারচেস করছে প্রোডাক্ট, আর কত টাকা স্পেন্ড করছে আমাদের ওয়েবসাইটে, সেটাও যদি আপনি চান, সেখানে আপনি যে কাস্টমার ভ্যালু, এটা হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে দেখেন ভ্যালু, কলাম হেডার ভ্যালু এখানে দেওয়া আছে। তো যে কাস্টমার লিস্ট থাকবে সেখানে ভ্যালু দেওয়া থাকবে। যেমন শপিফাইয়ের ক্ষেত্রে আমরা এটা এটা পাই আমরা, যখন শপিফাইয়ের জন্য কাজ করি তখন এই যে ভ্যালুটা আমরা সরাসরি দেখতে পাই, যে একটা কাস্টমার আসলে কত টাকা স্পেন্ড করছে, কত টাকা আহ, কতগুলো অর্ডার করছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পাই। তো অ্যাড ডেটা প্রসেসিং অপশন, এটা বলতেছে যে ডেটা প্রসেসিং অপশনস, আর এটা হচ্ছে ডেটা প্রসেসিং অপশন স্টেট, আর এটা হচ্ছে কান্ট্রি। এগুলো হচ্ছে লাগে না, বাট দিয়ে রাখছে আর কি। এগুলো যদি আপনাদের থাকে ডেটার লিস্টে তাহলে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এখন তো আমাদের ফরম্যাটটা ফরম্যাট টেমপ্লেটটা এখানে দেওয়া নাই, আর ওপেনও করতে পারতেছি না, দেখি আমি চেষ্টা করি। এখানে হয় কিনা আমি জানি না, বাট ট্রাই করতে পারি আমরা। আচ্ছা দেখেন, এই যে যেটা আমরা কম্পিউটারে ওপেন করতে পারি নাই সেটা আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করলাম, তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এটা এডিট করা যায় না, বাট আমরা দেখতে পাচ্ছি আর কি। এখানে দেখতেছেন যে তিনটা ইমেইলের অংশ, তিনটা, একটা দুইটা তিনটা। তো একটা কাস্টমারের তিনটা ইমেল থাকতেই পারে, বা মাল্টিপল ইমেল থাকতে পারে, একটা ইমেলও থাকতে পারে। তো এখন এখানে বলতেছে যে তিনটা ফিল্ড হচ্ছে ইমেইলের, তিনটা ফোন নাম্বারের। এরপরে দেখেন ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কান্ট্রি, স্টেট, সিটি, জিপ কোড, তারপর হচ্ছে ফার্স্ট নেম, এই দেখেন এফ এন না লেখা, এটা হচ্ছে ফার্স্ট নেম আর এটা হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেমের নামগুলো আছে, আর এখানে ফোন নাম্বার। তার মানে হচ্ছে এই যে এইটুকু আপনার হচ্ছে মেইন আইডেন্টিফায়ার, আর এগুলো হচ্ছে অ্যাডিশনাল। বাট তারা কিন্তু মোটামুটি তাদের কাছে যতগুলো ডেটা ছিল সবগুলাই দেওয়ার চেষ্টা করছে, সবগুলাই হচ্ছে ফরম্যাটিং করার চেষ্টা করছে। তো এখন ওই যে বললাম যে আপনার কাছে শুধু মেইল আছে, আর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, বা আপনার কাছে শুধু নেম ইমেইলটা আছে আর ফোন নাম্বারটা আছে, আর কিছু নাই, তারপরেও আপনি কাস্টমার লিস্ট তৈরি করতে পারবেন। বাট খেয়াল রাখতে হবে শুধু যে মেইন আইডেন্টিফায়ার গুলো যেন থাকে। তো এখন এই যে এই লিস্টে আমরা এটা কপি করি, কপি করে কপি করা যাইতেছে না। আচ্ছা, আমরা হচ্ছে একটা নতুন ফরম্যাট বানাই গুগল শিটের। এই গুগল শিট ধরলাম হচ্ছে এটা একটা কাস্টমার লিস্ট স্যাম্পল। দেখছেন, আমি কিন্তু পেস্ট করে দিলাম। এখানে ফোন নাম্বার গুলো দেওয়া হয় নাই মনে হয়, এই জন্য এরকম দেখা গেছে। হোয়েভার আমরা হচ্ছে এটা ডিলিট করে দিলাম, বাকি এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এই যে দেখেন আমার কাস্টমার লিস্ট। এখন আমার কাছে যদি আরো বেশি মেইল থাকতো, ধরেন 1 লাখ ইমেইল আছে, তো আমি এখানে কিন্তু পেস্ট করে দিতাম। 1 লাখ ফোন নাম্বার আছে, আমি এখানে পেস্ট করে দিতাম। আর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম যদি থাকতো, সেটা আমি পেস্ট করে দিতাম। তো এটা আমাকে মাথায় রেখে তারপর হচ্ছে ফাইলটাকে সিএসভি তে নিতে হবে। দেখেন
আমার এখানে সিএসভি করার অপশন আছে। ফাইলে যাব, যাওয়ার পর হচ্ছে ডাউনলোড। ডাউনলোড দেখেন সিএসভি কোথায়, এই যে কমা সেপারেটেড ভ্যালু, এই সিএসভি ডট সিএসভি দেখছেন, ডট সিএসভি কিন্তু আমি হচ্ছে নামিয়ে ফেললাম। এই যে দেখেন কাস্টমার লিস্ট স্যাম্পল, এটাই কিন্তু আমি মাত্র ক্রিয়েট করলাম। তো এটাকে আমি কি করব এখন, এই যে এটা হোয়াইট দেখাচ্ছে না ব্যাকগ্রাউন্ড এটা ফাইলের, এটা দেখাচ্ছে কারণ আমার এই পিসিতে মাইক্রোসফট এক্সেল নাই, যার কারণে আমি ওপেন করতে পারতেছি না। তো এখন হচ্ছে আমি আপলোড করব, তাই না? আমি এগুলো যে জেনে গেছি, গাইডলাইন কিভাবে ফরম্যাটিং করতে হয় সবকিছু জানি। এখন হচ্ছে আমি আপলোড করব। তো এই দেখেন আপলোডের লিস্ট, সাপোর্টেড ফরম্যাট ইনক্লুড সিএসভি অর টিএক্সটি ফাইল। তো সিএসভিটা সহজ, টিএক্সটিটা আমি কখনো ট্রাই করি নাই, আপনারা ট্রাই করতে পারেন, বাট ওটাও সহজ আমি জানি। তো ইনক্লুড হচ্ছে সিএসভি, আমরা সিএসভি আপলোড করতেছি। এই যে দেখেন এটা আমি মাত্র সেভ করলাম, এটা ওপেন করে দিলাম। ওকে, আর এটার একটা নাম দিতে পারি আমি অডিয়েন্সের, যেমন বাকিগুলা দিয়েছিলাম, অন্য যে সোর্স থেকে নিয়েছিলাম যে অডিয়েন্স গুলো, ওগুলো কিন্তু নাম দিয়েছিলাম। তো আমি দিলাম কাস্টমার লিস্ট বাই মোহিত। আর এটা যদি চান আপনি একটা ডেটও দিতে পারেন, ডেট অবশ্য দেওয়া থাকে, অডিয়েন্স যখন ক্রিয়েট করেন আপনি ডেট পাশেই পাবেন। এই যে দেখেন এখানে কি বলতেছে, ডাজ ইয়োর লিস্ট ইনক্লুড এ কমা ফর কাস্টমার ভ্যালু। না, আমার আসলে কোনো কাস্টমার ভ্যালু নাই, এই জন্য আমি এটা দিতে পারছি না। আর যদি থাকতো সেই ক্ষেত্রে দেখেন, this information in your list, the information in your list cannot be used for value. Your value column should have values that are positive number only. Create a new custom audience without customer value if you want to create a lookalike audience without value. এটা জাস্ট একটা ওয়ার্নিং দিছে যে পজিটিভ নাম্বার গুলাই থাকতে হবে। আর হচ্ছে যদি নিউ কাস্টম অডিয়েন্স বানাতে চান, যেটা কিনা কাস্টমার ভ্যালু ছাড়া, সেই ক্ষেত্রে লুকে লাইক অডিয়েন্সটাও কিন্তু ভ্যালু ছাড়াই ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা এখন আপাতত নো দিলাম, আমরা নেক্সটে যাই। এই যে দেখেন আমরা যে ডেটাগুলো একটু আগে ইউজ করলাম ওই শিটে, দেখেন ওগুলো কিন্তু চলে আসছে। এই যে ইমেল 1, ইমেল 2, ইমেল 3, দেখেন কয়টা ইমেল পাইছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ইমেল পাইছে। ফোন নাম্বার পাইছে একটা, দুই, তিনটা, আর হচ্ছে ছয়টা, ছয়টা। এই যে দেখেন তিনটা কলাম ছিল, বুঝছেন? তো তিনটা কলামে তিন রকমের ইমেল ছিল। তো ইমেল ওয়ানে ছিল হচ্ছে ইমেল ওয়ানের যে কলামটা সেটা 1, ইমেল 2 এর কলামে 2, ইমেল 3 এর কলামে 3। আর ফোন নাম্বারের ক্ষেত্রেও তাই, এই এগুলোর ক্ষেত্রেও তাই। আর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম খুঁজে পাইছে, জিপ কোড খুঁজে পাইছে, তারপর হচ্ছে সিটি স্টেট, এগুলো সবই হচ্ছে পাইছে। যেহেতু এটা ফেসবুকের ফরম্যাট, সবই পাবে। আর আমরা যদি ম্যানুয়ালি বানাতাম তাহলে দেখতেন যে এখানে কয়েকটা হচ্ছে যে আহ, মানে শো করতেছে না বা ইরর দেখাইতেছে। তখন আমরা কি করতাম, আমরা জাস্ট মেইন ভেরিফায়ার মেইন আইডেন্টিফায়ার যেগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে নিতাম, আর বাকিগুলো আমরা রিমুভ করে দিতাম। এটা হচ্ছে প্রসেস। এরপর হচ্ছে দেখেন ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েট, এখানে ক্লিক করলাম, আপলোড ইন প্রোগ্রেস। দেখেন your customer list is hashed and uploaded, 4 row uploaded, 100%। আচ্ছা, এখন ডান। দেখছেন এই যে আমাদের কাস্টমার লিস্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে পপুলেটিং হচ্ছে। আমি গতকালও দেখিয়েছিলাম, এটা পপুলেটিং হয় কিছু সময়, তারপর হচ্ছে এটা রেডি হয়ে যাবে যখন এটা ফেসবুক খুঁজে পাবে যে আসলে আমরা 6টা কাস্টমার লিস্ট ওপেন করেছিলাম, আসলে ভ্যালিড কাস্টমার কয়টা, সেখান থেকে ফেসবুক খুঁজে আমাদের ওইটা দিবে। আচ্ছা, এখন গতকাল যেগুলো আমরা করেছিলাম ওগুলো কিন্তু প্রসেসিং ছিল, এখন কিন্তু রেডি আছে। এখন এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য রেডি। আচ্ছা, এখন আমরা তো কাস্টমার লিস্ট ক্রিয়েট করলাম,
এখন কথা হলো যে লুকে লাইক অডিয়েন্সটা কি। আমরা দেখেছিলাম যে লুকে লাইক অডিয়েন্স সেট আপ করার নিয়ম আর হচ্ছে প্রসেস। আমরা এটা কেটে দিই। এই যে দেখেন আবার আসলাম, ক্রিয়েট অডিয়েন্সে যদি ক্লিক করি আমরা লুকে লাইক অডিয়েন্সের অপশনটা পাই। তো লুকে লাইক অডিয়েন্সের ক্ষেত্রে কি বলতেছে দেখি একটু। রিচ নিউ অ্যাকাউন্ট সেন্টার অডিয়েন্স হু আর সিমিলার টু অডিয়েন্সেস ইউ অলরেডি কেয়ার অ্যাবাউট। সিমিলার অডিয়েন্স এর মানে কি জানেন? ধরেন উম, আমরা গতকাল একটা ভিডিও থেকে কাস্টম অডিয়েন্স নিলাম না 1500, যেখানে 2700 অডিয়েন্স ছিল। তো এখান থেকে আমরা 1500 অডিয়েন্স নিছি, পাইছি আর কি মোটামুটি 50% যারা ভিউ করছে ভিডিওটা। তো এইখানে যে 1500 অডিয়েন্স আছে যারা কিনা আমাদের ব্র্যান্ডটাকে দেখছে বা আমাদের ব্র্যান্ডটাকে ফলো করছে বা আমাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টটা সেটা সে পছন্দ করছে। তো আমি চাই যে এই 1500 অডিয়েন্সের মতো যারা আমার প্রোডাক্টকে পছন্দ করে বা আমার প্রোডাক্টগুলো হচ্ছে তাদের ভালো লাগে কিংবা আমাদের ব্র্যান্ডের যে কন্টেন্ট এগুলো তাদের ভালো লাগছে। তো আমি চাই যে এই টাইপের যে আরো মানুষ আছে পৃথিবীতে, মানে হচ্ছে যে স্টেটের জন্য কাজ করবো সেটা হতে পারে ইউনাইটেড স্টেট। তো আমেরিকায় যে মানুষজন আছে এই টাইপের এদের মতো সিমিলার, আমি তাদেরকেও একটা দেখাইতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই জায়গায় এই জিনিসটা কিন্তু একটু সেন্সিটিভ, মাথায় রাখতে হবে একটু। আমি দেখেন আমার ব্র্যান্ডেড থেকে 1500 মানুষের লিস্ট আলাদা করে নিছি যারা কিনা আমাদের ভিডিও অ্যাডটা দেখেছে বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানে অলরেডি। তো আমি চাচ্ছি যে এই যে মানুষগুলা 1500, এই মানুষের মতো আরো যে সিমিলার আছে আমেরিকাতে, তো তাদের একটা লিস্টও আমি চাচ্ছি, তাদের যে সাইজটা অডিয়েন্স সেটা আমি চাচ্ছি। তো এখন প্রশ্ন হইতে পারে যে তাদেরকে দিয়ে আমি কি করব। তো 1500 অডিয়েন্স কি করতেছে দেখেন, 1500 অডিয়েন্স আমাদের ভিডিও দেখতেছে, 50% দেখে ফেলছে, তার মানে তার আমাদের প্রতি, আমাদের যে প্রোডাক্টের প্রতি সেটার প্রতি ইন্টারেস্ট আছে, আমি বুঝতে পারতেছি। তো এখন ফেসবুক তো জানে যে আসলে কারা এমন লোক যে যারা কিনা এই প্রোডাক্টগুলা পছন্দ করে ফেসবুকে। ফেসবুকে যখনই আর এমন তো না যে আমি শুধু একটা ব্র্যান্ড পৃথিবীতে যে কিনা শু সেল করি বা কাপড় সেল করি, যেটাই করি না কেন এটার কম্পিটিটর আছে, আরো অনেকগুলো ব্র্যান্ড হচ্ছে অ্যাড দেয় ফেসবুকে। তো ফেসবুক বলতেছে যে আমি তোমাকে 1500 অডিয়েন্স দিলাম তোমার ব্র্যান্ড থেকে, আমি এই 1500 অডিয়েন্সকে ইউজ করে আরো অনেক অডিয়েন্স তোমাকে দিতে পারি। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স। এই লুকে লাইক অডিয়েন্সটা হইতেছে সিমিলার অডিয়েন্স, মানে যেটা আমি পেয়েছি সেটাকে বেস করে সেই টাইপের আরো সিমিলার অডিয়েন্স যেগুলো ফেসবুকে আরো আছে সেগুলো হচ্ছে আমি নিব। তো এখন সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স। সোর্স মানে কি? সোর্স মানে বলেছিলাম যে একটা উৎস, কোথায় থেকে আমি নিব। এই যে দেখেন আদার সোর্স, আচ্ছা এখানে এই আহ, নামটা দিছিলাম হচ্ছে ভিডিও বি অ্যাট লিস্ট 50% ভিউ। তো আমরা এটাকে সার্চ করি, ভিডিও বি। এই যে দেখেন বলেছিলাম না এখানে 1500 অডিয়েন্স আছে, তো আমি চাই এটার মতো আরো অডিয়েন্স ফেসবুক যেন আমাকে দেয়। বাট ওরা তো আর আমার অ্যাডটাকে দেখে নাই, বাট আমি চাচ্ছি যে ওদেরকে আমি অ্যাড দেখাবো, কারণ ওরা তো আমার পটেনশিয়াল কাস্টমার, তাই না? যেহেতু সিমিলার এই জন্য। তো ভিডিও বি অ্যাট লিস্ট 50%, এটাকে আমি সিলেক্ট করলাম লুকে লাইক সোর্স হিসেবে। তো এখন বলতেছে যে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আপনি কোন লোকেশনকে টার্গেট করতেছেন। যেহেতু আমার ব্র্যান্ড এটা হচ্ছে ইউএস বেসড, তো আমি ইউনাইটেড স্টেটস দিলাম, আমেরিকা। এরপর হচ্ছে সিলেক্ট অডিয়েন্স সাইজ। দেখেন আপনি কত বড় অডিয়েন্সটা নিতে চান সেটা ফেসবুক আবার এখানে দিয়ে দিচ্ছে যে 1% হইতে পারে। এই এই যে সোর্স আছে এটার 1% লুকে লাইক অডিয়েন্সটা আপনি নিতেছেন। তো 1%টা কত?
2.8 মিলিয়ন। দেখেন কত বড় অডিয়েন্স। আর যদি 2% নেই, অডিয়েন্সের সাইজ আরো বাড়বে। দেখেন 5.6 মিলিয়ন। 3%-এ যদি যাই 8.5 মিলিয়ন। তো হিউজ পরিমাণ অডিয়েন্স কিন্তু আমরা পাচ্ছি। এখন কথা হলো যে আমি যদি 4% নেই, আমাকে অ্যাকচুয়ালি কত অডিয়েন্সটা দিবে ফেসবুক, সেটা আসলে যখন আমরা ক্রিয়েট করব, যখন রেডি হবে, প্রসেসিং হবে, ঠিক তখনই আমরা এটার রেজাল্টটা দেখতে পাবো। এখন দেখতে পাবো না এখন, বাট আমরা হচ্ছে এস্টিমেটেড একটা সাইজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন দেখতেছি যে এখানে পার্সেন্টেজ দেওয়া 1%, 2%, 3% থেকে 10% দেওয়া। এটার মানে কি? দেখেন 1% যখন আমি আসি, 0 থেকে 1%, এটার মানে হলো যে আমি কম সংখ্যক অডিয়েন্স পাবো, বাট এই অডিয়েন্সটা অনেক বেশি সিমিলার হবে আমার এই যে যারা ভিডিও দেখেছে, যারা আমাদের ব্র্যান্ডের প্রতি ইন্টারেস্টেড, তাদের মতো করে সিমিলার হবে অনেক বেশি। আর আমি যত বেশি পার্সেন্টেজ বাড়াবো, সিমিলারিটি কমতে থাকবে, সিমিলারিটি কমতে থাকবে। দেখা যাবে অন্য ইন্ডাস্ট্রির অডিয়েন্সগুলো আমি পাচ্ছি। এখন 3%-এ যদি যাই, সিমিলারিটি আরো কমতে থাকবে। এটা কন্টিনিউয়াসলি কমতে কমতে একদম 10% পর্যন্ত চলে যাবে। 10% যদি দেই, দেখা যাবে যে আমার অডিয়েন্স সাইজ অনেক বড় হবে, বাট হচ্ছে যে সিমিলারিটি অনেক কমে যাবে। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো আমরা অডিয়েন্স সাইজটা হচ্ছে সিলেক্ট করে দেবো এখন 1। চাইলে 2%ও দিতে পারি, 3%। আমি 3% পর্যন্ত কাজ করি, বাট অনেকে 5% পর্যন্ত কাজ করে, বাট আমি চাই হচ্ছে সিমিলারিটিটা বেশি থাকবে, এই জন্য এই পর্যন্ত থাকি আমি। তো 1% ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। আচ্ছা, তো আমাদের সোর্স ছিল হচ্ছে ভিডিও বি, 50% ভিউ। তো এখন লুকে লাইক অডিয়েন্স তৈরি করলাম 1%। দেখেন এই যে পপুলেটিং হচ্ছে, এই অডিয়েন্স সাইজটা আমি আন্দাজ করতে পারতেছি যে অ্যাটলিস্ট ধরেন যে 5 লাখ থেকে 10 লাখ অডিয়েন্স আমি পাইতে পারি। এটা পপুলেটিং হচ্ছে, যখন পপুলেট হয়ে যাবে এখানে রেডি লেখা উঠবে। আর রেডি লেখা উঠলে আমরা হচ্ছে অডিয়েন্সের যে সাইজ, সেখানে আমরা এটা দেখতে পাবো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা পপুলেটিং হচ্ছে। তাহলে লুকে লাইক অডিয়েন্সটা আমরা শিখলাম, তাই না? আমরা আরেকটা করি, একটু ক্লিয়ার হবে তাহলে। লুকে লাইক অডিয়েন্স, আমরা এখন সোর্স সিলেক্ট করব। দেখেন এই যে এখানে দেখি আমরা আর কি কি সোর্স আছে আমাদের। ওয়েবসাইট ভিজিটর, এই যে দেখেন সিবিপি অল ভিজিটর ওয়েবসাইট 180 দিন। তো গত 180 দিনে আমাদের এই যে সিবিপি ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ডের নাম, এই ব্র্যান্ডের যে ভিজিটর গুলা ছিল, সেই ভিজিটর গুলাকে বেস করে আমি হচ্ছে লুকে লাইক অডিয়েন্স তৈরি করব। আরেকটা কনসার্নের বিষয় এই জায়গায় যে আমরা যখন ওয়েবসাইটকে সোর্স হিসেবে নিয়েছিলাম, এই যে দেখেন ওয়েবসাইটকে হচ্ছে সোর্স হিসেবে নিয়েছিলাম, ওয়েবসাইটের যে পিক্সেল সেটা। তো পিক্সেলের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আইওএস ইস্যু। এই ইস্যুটা আসার পর আমরা দেখেন এই যে এস্টিমেট অডিয়েন্স সাইজটা দেখতে পাই না। এই যে অল ভিজিটর 180 দিন রেডি আছে, অডিয়েন্স রেডি আছে, এবং আমরা অ্যাডে ইউজও করতে পারবো, বাট আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সাইজ ইজ নট অ্যাভেলেবেল। এটা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, এটা সবার ক্ষেত্রেই সেম। এখন আগে এটা দেখা যেত যে 1000 অডিয়েন্স বা 5000 অডিয়েন্স একটা সাইজ আমরা হচ্ছে আগে দেখতে পেতাম, বাট এটা এখন আর হচ্ছে আমরা হচ্ছে এটা আর এখন অ্যাভেলেবেল পাই না। এটা হচ্ছে পিক্সেলের ইস্যুর কারণে। তো আবার আশা করি আমরা অ্যাভেলেবেল হবে আহ, খুব তাড়াতাড়ি। এখন কথা হচ্ছে যে এইটাকে সোর্স বানিয়ে আমি লুকে লাইক অডিয়েন্স তৈরি করব। লুকে লাইক অডিয়েন্স সোর্স হিসেবে দিলাম হচ্ছে অল ভিজিটর সিবিপি, তাই না? এই যে সিবিপি, এই যে দেখেন সিপিবি অল ভিজিটর ওয়েবসাইট 180 দিন, এটাকে সোর্স হিসেবে রাখলাম। এরপর হচ্ছে আমি লোকেশনটা দিব হচ্ছে ইউনাইটেড স্টেট।
দিলাম। এরপর এটাও আমি 1% দিলাম। দেখেন এই যে 1.8 মিলিয়ন এটাই আমাকে দেখাচ্ছে, বারবার এটাই দেখাবে ডেটা, বাট আলটিমেটলি এই ডেটাটা আমি পাবো না, এর থেকে কম পাবো। ক্রিয়েট অডিয়েন্স, ওকে, আমাদের অডিয়েন্স গুলো হচ্ছে পপুলেটিং হচ্ছে। তো লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে আমি দেখালাম কিভাবে তৈরি করতে হয়। লুকে লাইক অডিয়েন্সের জন্য একটা বেজ লাগে, সেই বা সোর্স লাগে, সেই সোর্সটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স গুলা। ঠিক আছে, আপনি কিন্তু সেভ অডিয়েন্সের কোনো লুকে লাইক তৈরি করতে পারবেন না, এটা মাথায় রেখেন আবার। সেভ কোনো অডিয়েন্সে বা নতুন কোনো অডিয়েন্সে টার্গেটিংয়ে ওইটাকে আপনি কখনোই লুকে লাইক বানাইতে পারবেন না, আপনাকে শুধুমাত্র কাস্টম অডিয়েন্সকে লুকে লাইক হিসেবে বানাতে দিবে ফেসবুক। তাহলে অডিয়েন্স পার্টটা আমাদের শেষ। আমি একটা জাস্ট স্যাম্পল দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। অডিয়েন্স তো ক্রিয়েট করলাম আমরা, লুকে লাইক অডিয়েন্স, তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স। তো এই এই যে দেখেন আমাদের অ্যাড, এটা হচ্ছে 3টা অ্যাড অ্যাক্টিভ আছে এখন, এখন সেলও আসতেছে সবগুলাতে। এখন কথা হলো যে আমি যদি ধরেন এই যে এই অ্যাক্টিভ ক্যাম্পেইনে আমি যে নতুন অডিয়েন্স গুলা ক্রিয়েট করলাম, সেই অডিয়েন্স গুলা হচ্ছে যদি আমি এখানে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে টার্গেট করব? দেখেন এই যে দেখেন কাস্টম অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্সই কিন্তু এই কাস্টম অডিয়েন্সের লিস্ট গুলা আর হচ্ছে লোকে লাইক অডিয়েন্স গুলা এখানে আমাদের আসা শুরু করবে। তো আমি যদি এখানে ক্লিক করি একবার, দেখবেন যে নিচে সব চলে আসতেছে। আসে না এখনো না, এই যে দেখেন আসছে। আমরা মাত্র ক্রিয়েট করলাম হচ্ছে 2টা, এই যে এটা আর এটা। এটা সম্ভবত রেডি হয়ে যাবে বা হয়েছে। এই যে দেখেন এস্টিমেট সাইজ চলে আসছে, এটাও এস্টিমেট সাইজ চলে আসছে। তো আমি যদি অ্যাড করতে চাই টার্গেটিং এ, অ্যাড করলাম, এটাও অ্যাড করলাম। তো দেখেন আমাদের অডিয়েন্স সাইজ, আমাদের যে টার্গেট অডিয়েন্স লুকে লাইক, এটা কিন্তু চলে আসছে। প্লাস আমরা এখানে ম্যানুয়ালি টার্গেটিংও করছি। বাট এই ক্যাম্পেইন আমি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করব না, কারণ এটা অলরেডি হচ্ছে যে ক্যাম্পেইন অন করা আছে, এটাতে মডিফাই করা যাবে না। বাট যখন আমরা টার্গেটিং করব লুকে লাইক বা কাস্টম অডিয়েন্স, এই যে এই সেগমেন্ট থেকে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। তো এই 2টা লিস্ট হচ্ছে আমি লুকে লাইকের লিস্ট দিলাম। এখন কাস্টম অডিয়েন্স যদি দিতে চাই, এই যে কাস্টমার লিস্ট, এই কাস্টমার লিস্টটা আমি দিলাম। তারপর হচ্ছে ভিডিও বি, সেটার যে একটা লিস্ট ছিল সেটাও আমি দিলাম। আর অল ভিজিটর, তাই না, এই যে সিবিপি অল ভিজিটর 180 দিনের, এটাও দিলাম। তো যখনই আমি কাস্টম অডিয়েন্স দিলাম, লুকে লাইক দিছিলাম, এটা তো আমাকে একটা সাইজ দিছিল এখানে, যখন কাস্টম লিস্টটা দিলাম কাস্টম অডিয়েন্সের, আমার এস্টিমেট অডিয়েন্স সাইজটা আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এই যে আপনি যে ওয়েবসাইট ভিজিটর ক্রিয়েট করছিলেন সিবিপির, এটাকে আমরা দেখেছিলাম যে নো এস্টিমেটেড ডেটা বা এস্টিমেটেড সাইজ নট অ্যাভেলেবেল। ঠিক এই ডেটার কারণেই আমাদের ডেটাগুলা অ্যাভেলেবেল হচ্ছে না এখানে, আনঅ্যাভেলেবেল। বাট এমন না যে এই অ্যাডটা রান করলে আপনি রেজাল্ট পাবেন না, এই অ্যাডটা হচ্ছে রানও হবে এবং হচ্ছে রেজাল্টও আসবে স্মুথলি, কোনো সমস্যা নেই। জাস্ট আইওএস ইস্যুর কারণে ফেসবুক এক্স্যাক্টলি কতগুলা ডেটা কালেক্ট করতে পারছে এটা দেখাতে পারে না। ঠিক এই কারণে হচ্ছে ফেসবুক এটা কখনো দেখায় না। বাট ফেসবুক রেকমেন্ড করে যে এটা আপনারা ইউজ করেন, আপনারা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্লোজ করি। আমি দেখালাম কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন যখন অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আমি অডিয়েন্সে আবার যাই। এই যে এটা ছিল অল ভিজিটর, দেখেন এটা কিন্তু হচ্ছে রেডি। এই যে রেডি, রেডি লেখা যখন থাকবে তখন বুঝবেন যে এটা আসলে কাজ করার জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো
আমরা হচ্ছে সেভ অডিয়েন্স কি আমরা জানি, আমরা লুকালাইক অডিয়েন্স কি এটাও জানি, এরপর হচ্ছে কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও আমরা জানি। তো তিনটা অডিয়েন্সের টাইপ হচ্ছে আমরা শিখে ফেললাম। তো আমাদের ইউনিট 4 মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট একটা জিনিস নিয়ে পিছিয়ে আছি, সেটা হচ্ছে স্পেশাল অডিয়েন্স কিভাবে সেট আপ করবো, তাই না? চলেন আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাই আগে। স্পেশাল অডিয়েন্সের জন্য কিন্তু অডিয়েন্স এই টুলে যেতে হবে না আর, আমরা অন্যভাবে হচ্ছে এটাকে সেট আপ করবো। আমি দেখাই আপনাকে। ওকে, সো এখানে হচ্ছে আমি অ্যাড ম্যানেজার আসছি। এখন যদি আমি একটা ক্রিয়েট করি ক্যাম্পেইন, দেখেন ধরলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনি রান করতেছেন। তো এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে কি বলতেছে। আমি ক্লাসের শুরুতেই হচ্ছে একদিন বলেছিলাম যে এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি কি টাইপের হয়। ক্রেডিট, কিছু আছে ক্রেডিট কোম্পানি যারা ক্রেডিট রিপেয়ার করে বা ক্রেডিটের স্কোর নিয়ে কাজ করে। তারপর হচ্ছে আর এমপ্লয়মেন্ট, অনেক জবের অনেক কোম্পানি হচ্ছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাড রান করে আহ, মানুষকে চাকরি দেওয়ার জন্য। আবার হাউজিং, রিয়েল এস্টেট যারা আছে, রিয়েল এস্টেট কোম্পানি প্রপার্টি সেল করে বা এজেন্ট হিসেবে কাজ করে, তারা হচ্ছে হাউজিংটাকে সিলেক্ট করে। সোশ্যাল ইস্যু, বিভিন্ন সমাজসেবী আছে, নন প্রফিট অর্গানাইজেশন আছে, সেগুলো অ্যাড যখন দেয় বিভিন্ন ডোনেশনের জন্য, সেগুলো হচ্ছে এই সোশ্যাল ইস্যুতে সিলেক্ট করে কাজ করে। ইলেকশন, নির্বাচন বা পলিটিক্স, এগুলোর জন্য অ্যাড রান করতে পারে কেউ। তো এইগুলোর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আহ, একটা আইডেন্টিফাই ভেরিফাই করা। তো এটা আবার ডিফারেন্ট আছে, ভ্যারিয়েশন আছে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ। এই লিঙ্কে গেলে হচ্ছে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে বিস্তারিত হচ্ছে বলে দিচ্ছে কোন কান্ট্রির জন্য কোন রুলসটা ফলো করতে হবে, এটা দিয়ে দিচ্ছে। বেনিফিট অফ ডিক্লারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরি: accuracy: declaring your ad categories help you run ads compliant with our advertising standards and help prevent political ad rejection. রিজেকশনটা আমরা অনেক দেখতে পাই এই জায়গায়। হুম। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেন খুবই সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে। এই যে ইস্যুগুলা, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, মানুষের লাইফটা নির্ভর করে এইগুলোর উপর। তো এই জিনিসগুলা যখন আম, একটু আনপ্রফেশনালি সেট আপ করা হবে বা একটু আম, ধরেন মানে বাজেভাবে সেট আপ করা হবে, যদি একটু মানে দেখা যায় দুই একটা ভুল থাকে, সেই ক্ষেত্রে এটা রিজেক্ট হয়ে যাবে সরাসরি ফেসবুক থেকে। তো এই জন্য বলতেছে যে রিজেকশন। অ্যাকুরেটলি হচ্ছে আপনাকে সবকিছু ডিক্লেয়ার করতে হবে, সবকিছু সেট আপ করতে হবে, এটা বলে দিচ্ছে। তো ক্যাটাগরাইজ ইওর অ্যাড। তো আর ইউ আর ইউর অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, দেখেন ইয়েস মাই অ্যাড প্রমোট ওয়ান অফ দ্য ফলোইং। তো এখানে হচ্ছে আপনি ইয়েস দিলেন। তো ক্রেডিট কার্ড, ব্র্যান্ড অ্যাডস ফর ক্রেডিট কার্ড রিগার্ডলেস অফ অফার, অটো লোন, পার্সোনাল অর বিজনেস লোন, মর্গেজ লোন, তারপর হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং, ডেপ্ট রিকভারি। এই টাইপের যে সার্ভিসগুলা, এগুলো যদি কেউ হচ্ছে প্রমোট করতে চায় ফেসবুকে, সেক্ষেত্রে এটা ইয়েস দিতে হবে। আর যদি নো দেন, তাহলে হচ্ছে আনরিলেটেড অ্যাক্টিভিটি, গিফট কার্ড, স্টোর রিওয়ার্ড, ডেবিট অ্যাকাউন্ট অ্যান্ড সার্ভিস, চেকিং অ্যাকাউন্ট অ্যান্ড সার্ভিস, সেভিং অ্যাকাউন্ট অ্যান্ড সার্ভিস। এগুলো আসলে বিভিন্ন এজেন্ট কিংবা ইনভেস্টমেন্ট কোম্পানি কিংবা হচ্ছে যারা ব্যাংকের ম্যানেজার টাইপের মানুষজন, তারা হচ্ছে এই টাইপের অ্যাডগুলো দিয়ে থাকে ব্যাংকের জন্য। আই এম নট শিওর, আবার অনেক কোম্পানি আছে ব্যাংক ছাড়াও, তারাও হচ্ছে দিতে পারে। তো এরপরে হচ্ছে দেখেন নেক্সটে যদি যাই,
বলতেছে যে আর ইউর অ্যাডস অ্যাবাউট এমপ্লয়মেন্ট, দেখেন এই যে এখানে বলতেছে যে ইয়েস মাই অ্যাড প্রমোট ওয়ান অফ দ্য ফলোয়িং ফুল টাইম অর পার্ট টাইম জব, ফ্রিল্যান্স, ইন্টার্নশিপ, ফ্র্যাঞ্চাইজিং অপরচুনিটি, অ্যাপারেন্টিসশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম, জব ফেয়ার, মানে জব রিলেটেড যতগুলা সেগমেন্ট আছে ওরা হচ্ছে কাজ করবে। আর যদি নো দেয় তাহলে হচ্ছে অন্য রিলেটেড কাজ হইতে পারে। হাউজিং, দেখেন এই যে সেলস, রেন্টাল, টেম্পোরারি হাউজিং লিস্টিং, হোম ওনার ইন্স্যুরেন্স অফার, রেন্টার্স মর্গেজ ইন্স্যুরেন্স অফার, তারপর হচ্ছে ফাইন্যান্সিং অপশন অফার, হোম ইকুইটি অ্যাপ্রাইজাল সার্ভিস, রিয়েল এস্টেট হাউজিং হান্টিং সার্ভিস। এগুলো হচ্ছে ওই যে বললাম রিয়েল এস্টেট বা হাউজিং প্রপার্টি এইসব নিয়ে হচ্ছে এটার কাজ। আর এটা যদি না হয় তাহলে কি হবে, আনরিলেটেড অ্যাক্টিভিটি, হোটেলস, রিসোর্ট, রিট্রিট, মানে হোটেল রিসোর্ট এটা তো অ্যাড আপনি দিতেই পারেন তাই না, সেটা হাউজিং ব্যাপার স্যাপার থাকে বাট সেটা হচ্ছে হোটেল বা রিসোর্টের জন্য, এটা আপনি হচ্ছে আগেই ক্লিয়ারিফাই করে দিবেন। নো দিলাম। এরপর হচ্ছে SIEP, এটার মানে কি আমরা আমরা একটু দেখি। SIEP, দেখেন সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। সোশ্যাল ইস্যু এস, আর হচ্ছে ইস্যু হচ্ছে আই, SI, আর হচ্ছে ইলেকশন, আর হচ্ছে পলিটিক্স। এটাকে সংক্ষিপ্ত আকারে বলতেছে যে SIEP অ্যাড। তো এটা আসলে কিভাবে দিতে হয় দেখেন, এখানে বলতেছে যে ইয়েস মাই অ্যাডস আর মেড বাই অন বিহাফ অফ অর অ্যাবাউট এ ক্যান্ডিডেট অফ পাবলিক অফিস, এ পলিটিক্যাল ফিগার। দেখেন একজন হচ্ছে আহ, রাজনৈতিক নেতা, যে কিনা হচ্ছে আহ, চায় না যে লোকালি বিভিন্ন ধরনের মাইক দিয়ে কিংবা হচ্ছে পোস্টার ব্যানার এগুলা দিয়ে হচ্ছে তার যে পপুলারিটি সেটাকে বিল্ড আপ করতে চাচ্ছে না, সে চাচ্ছে একটু স্মার্টলি কাজ করতে। সে কি করতেছে, ফেসবুকে অ্যাড দিছে, কারণ ফেসবুক সবাই চালায় এখন, কারণ ফেসবুক সবাই চালায় এই কারণে সে ফেসবুকে একটা বেনিফিট নিতে পারে পলিটিক্যাল অ্যাড দিয়ে। তো এই জন্য হচ্ছে সে ইয়েস মাই মাই অ্যাডস আর রিলেটেড টু পলিটিক্যাল ফিগার, তো তার পেজ দিয়ে হচ্ছে সে এই অ্যাডটা রান করতে পারে। এখন যদি সে না করে তাহলে হচ্ছে আনরিলেটেড অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে। তো এরপর হচ্ছে ডান দিবে, দেওয়ার পর বাকি কাজগুলো করবে, যেভাবে টার্গেটিং করি, তারপরে অ্যাড ক্রিয়েটিভ বানাই, তারপর হচ্ছে প্লেসমেন্ট সিলেক্ট করি, হ্যাঁ এইগুলো হচ্ছে আমরা করতে পারি। এখন ক্যাটাগরি, এখানে আমরা যেগুলো দেখলাম একটু আগে এগুলোই হচ্ছে এই ক্যাটাগরিগুলা। তো ধরেন ক্রেডিট নিয়ে হচ্ছে একজন কাজ করবে, ক্রেডিট নিয়ে কাজ করবে এবং কান্ট্রি দিলেও হচ্ছে বাংলাদেশ না, বাংলাদেশ নিয়ে হচ্ছে খুব কাজ কম করা হয়। তো আমরা ধরলাম ইউনাইটেড স্টেটস। দেখেন রিভিউ, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপডেট, ইউ উইল নিড টু আপডেট সাম অফ ইউর অডিয়েন্স সিলেকশন। ক্লিক করি আমরা, মডিফাই অ্যাড সেট, মডিফাই অ্যাড সেট কি মডিফাই করতে বলবো দেখি। আচ্ছা আমরা অপশনে যাই, এই যে অ্যাড সেট লেভেলে যাই, যাওয়ার পর সিলেক্ট পেজ, আমরা একটা পেজ সিলেক্ট করি, ধরলাম এটাই দিলাম ধরেন, এটা একটা পেজ। তো এই পেজের দেখবেন যে টার্গেটিং অপশনে আসছেন যখন, ইউ হ্যাভ চোজেন অডিয়েন্স লোকেশন দ্যাট আর আউটসাইড অফ দ্য কান্ট্রি ইউ সিলেক্টেড ফর ইউর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম ইউএস এর জন্য তাই না, এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেটস। তো এখানে টার্গেট করতেছে বাংলাদেশ, তাহলে কি হইলো, আমাকে কিন্তু এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমাকে ইউনাইটেড স্টেটস দিতে হবে। ওকে ইউনাইটেড স্টেটস দিলাম, ইরর চলে গেল। এখন আসি যে ম্যান উইমেন এটাকে টার্গেট করা যাচ্ছে না কেন। দেখেন একটা ওয়ার্নিং আসে না উপরে, লেখা আসতেছে কিন্তু যে আনঅ্যাভেলেবল হোয়েন রানিং অ্যাডস ইন দিস স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি যখন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে অ্যাড দিবেন, আপনার এই
জেন্ডার অপশনটা, জেন্ডার ফিল্টারিংটা ডিসেবল হয়ে যাবে, এটা অটোমেটিক ভাবে হয়ে যাবে। আপনি চাইলে এজটা কেউ হচ্ছে ফিল্টার করতে পারবেন না, আপনি চাইলেই বলতে পারবেন না যে আম, আমি আসলে চাচ্ছি 40 বছর থেকে যারা 65 বছর বয়সী আছে তাদেরকে অ্যাড দেখাইতে। পারবেন না এটা, দেখেন, এই যে দেখেন, সিলেক্ট করা যাচ্ছে না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি টোটালি হচ্ছে ফেসবুক থেকে প্রোভাইড করা একটা প্রিসেট অডিয়েন্সের। এখানে যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট ধরলাম হচ্ছে অ্যাকাউন্ট বা অ্যাক্টিং, অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিং দিলাম, এটা আসতেছে। এই যে এই টার্গেটিং গুলা শুধুমাত্র করতে পারি, বাট বিহেভিয়র ছিল আগে, আর হচ্ছে ডেমোগ্রাফিক ছিল, যেগুলো আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম, ওই অপশনগুলো কিন্তু এখন নাই। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। টার্গেটিং এর বেলায়, স্পেশাল অ্যাড ক্যাটাগরির বেলায় আমাদের টার্গেটিংটা এরকম লিমিটেড থাকবে। আমরা যেমন আনলিমিটেড ভাবে টার্গেটিং করছি এর আগে, ওই টার্গেটিং অপশনটা এই টাইপের সেন্সিটিভ অ্যাডে কখনো হয় না। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ হয়তো বা সিলেক্ট করতে পারবেন, বাট প্লেসমেন্টের বেলায় হচ্ছে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে পারি, এটাও ঠিক আছে। বাট টার্গেটিং এ শুধু আমাদের লিমিটেশন দেওয়া। এরপর আপনি আপনার যে মিডিয়া ইউজ করে অ্যাডটা দেখাইতে পারেন, বাট টার্গেটিংটা এরকমই থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের টোটাল যে ইউনিট 4 স্পেশাল অডিয়েন্সটা সেট আপ করা শিখলাম আজকে। লুকে লাইক অডিয়েন্স কিভাবে সেট আপ করবো সেটাও দেখলাম। কাস্টমার লিস্টটা কিভাবে আপলোড করলাম সেটার মাধ্যমে শিখে ফেললাম আসলে প্রসেসগুলা। এখন আগামী ক্লাসের হোমওয়ার্কটা কিভাবে করবেন। আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার কি 8? আপনারা হোমওয়ার্ক করবেন হচ্ছে হাউ টু ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, আমি শেয়ার করতেছি আবার। আচ্ছা, দুইজন দৌড় দিছেন, হোমওয়ার্কের কথা শুনলেই মানে মাথা খারাপ হয়ে যায়, তাই না? এরকম কি কিছু? আমি পোস্ট করছি, আপনারা রেসপন্সও করেন নাই। আমি বুঝি না আপনারা কি করবেন। আমি প্র্যাকটিস যদি না পাই আমি তাহলে মানে কি পারবেন আপনারা বলেন? প্র্যাকটিসও করেন না, ক্লাসেও রেসপন্স করেন না, কোনো কোশ্চেনও থাকে না আপনাদের। কি জন্য আপনারা যে ক্লাস করেন আমি বুঝি না। আচ্ছা, হাউ টু ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্স, কেউ যাবেন না, ঠিক আছে? হোমওয়ার্কটা দেখবেন আর এই হোমওয়ার্কটা করবেন। এটা এমন আহামরি কোনো জটিল কিছু না, জাস্ট কয়েকটা প্রসেস। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট, তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট উইথ কাস্টমার লিস্ট, এরপর হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স টার্গেটিং, আর হচ্ছে সেভ অডিয়েন্স, ক্রিয়েট। এখন কে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন আমি বলি। ধরেন হচ্ছে কেউ একজন ক্লথিং নিয়ে কাজ করেন, ক্লথিং নিয়ে টার্গেটিং করবেন, ক্লথিং নিয়ে। কেউ টার্গেট করলে হচ্ছে ট্রাভেল এজেন্সি যারা, তাদেরকে নিয়ে। আবার কেউ হচ্ছে জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন। আবার আর কি করা যায়? আচ্ছা, এই তিনটা নিয়ে আপাতত কাজ করেন। আর আরো অনেক ক্যাটাগরি আছে, এগুলো মাথায় আসতেছে না। আচ্ছা, তো এটা হচ্ছে হোমওয়ার্ক, আগামী ক্লাসে আপনারা হচ্ছে এটা করে ফেলবেন। যেহেতু অ্যাড ম্যানেজার আপনাদের হাতে আছে, প্লাস সকল অ্যাক্সেসই আছে, আপনারা ইজিলি এই জিনিসটা করতে পারেন আপনার পেজকে ইউজ করে। ঠিক আছে, আগামী ক্লাসে আমি শতভাগ হোমওয়ার্ক দেখবো আপনাদের। তো ধন্যবাদ সবাইকে।
নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন আশা করি। আর হোমওয়ার্ক গুলো করবেন, বারবার আমি বলতেছি হোমওয়ার্ক ছাড়া আসলে উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।